নমস্কার, আপনারা শুনছেন বেড টাইম অডিও স্টোরিজ। আজ আপনাদের প্রত্যয় পড়ে শোনাবে যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা ডাকাতের গল্প, তর্ক পঞ্চাননের ডাকাত ধরা। কালীকান্ত তর্ক পঞ্চানন বর্ধমান জেলার মানকরের কাছাকাছি একটি গ্রামে বাস করিতেন। সেই গ্রামের নাম পলাশবাড়ি। সেখানে চাষা, ধোপা, নাপিত, গোয়ালা, বাগদি ও কায়স্থদের বাস ছিল। বেশ সমৃদ্ধ পল্লী, হাটবাজার, পাঠশালা, চতুষ্পাটি সবই ছিল। হাটে ও বাজারে নানা জিনিসপত্রের আমদানি হইত। গ্রামের চারিদিক বেড়িয়া খাল, দূরে দামোদরের একটা ঝাঁক। তখন রেলগাড়ি ওই দিকে যায় নাই। গ্রামের উত্তর পূর্ব দিকে দিগন্ত প্রসারিত বিশাল প্রান্তর। কালীকান্ত তর্ক পঞ্চানন সে গ্রামের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তর্ক পঞ্চানন মহাশয় ছিলেন ন্যায়শাস্ত্রের দিগ্বিজয় পণ্ডিত। দেশ বিদেশ হইতে তাহার যেমন নিমন্ত্রণপত্র আসিত, তেমনি ক্ষেতখামার, দিঘি, পুষ্করিণী, আম, কাঁঠাল, নারিকেল ও তালের বাগান বা তালের বনেরও তিনি ছিলেন অধিকারী। সেই বনের পাশে ছিল একটা বিরাট দিঘি। দিঘির নাম কৃষ্ণা দিঘি। কালীকান্তের পিতা কৃষ্ণকান্ত শিরোমণি মহাশয় গ্রামের লোকের জলকষ্ট দেখিয়া একবার দেশ বিদেশ ঘুরিয়া যে অর্থ ও তৈজসপত্র লাভ করিয়াছিলেন, সে সমুদয় ব্যয় করিয়া এই দিঘি খনন করিয়াছিলেন। দিঘির গভীর কালো জল ছিল সুপেয়। গ্রামবাসী নারী পুরুষ ছাড়াও দূর গ্রাম হইতে লোকে আসিয়া এই দিঘির জল কলসি ভরিয়া লইয়া যাইত। দিঘির নাম দেওয়া হয়েছিল কৃষ্ণ দিঘি। লোকের মুখে মুখে হইয়াছে কৃষ্ণ দিঘি। এই দিঘির উত্তর পারে মাঠের ধারে একদল বাগদি বাস করিত। কিন্তু এই মাঠে নয়, তর্ক পঞ্চাননের বাড়ির উত্তরে যে মাঠ যোজন বিস্তৃত, সেই মাঠে প্রায় হইত ডাকাতি ও রাহাজানি। আশ্চর্যের বিষয় ছিল এই যে বিশাল বিস্তৃত মাঠের মধ্যে একটি মাত্র তাল গাছ ছিল। সেই তাল গাছের কাছে ছিল আর একটি দিঘি। এই দিঘির নাম ছিল ডাকাতের দিঘি। ডাকাতেরা সেই পথে কোনো গ্রামের যাত্রীকে পাইলে তাহাকে মারিয়া ওই দিঘিতে ফেলিয়া দিত এবং তাহার সর্বস্ব লুঠিয়া লইত। ওই যে বাগদিদের কথা বলিলাম, তাহারাও ছিল ডাকাত। তবে তাহারা গ্রামে কোনো চুরি ডাকাতি বা রাহাজানি করিত না তর্ক পঞ্চাননের ভয়ে। বাগদিদের সর্দার নিতাইকে তিনি প্রতিদিন সকালে হাঁক ডাক দিয়া তাহার গতিবিধির সন্ধান লইতেন। কিরে নিতাই, বাড়ি ছিলি তো? হ্যাঁ দেবতা। ওরে, চুরি ডাকাতি করে কারো পেট ভরে না, আর ওসব করিস নে, একদিন ধরা পড়বি। এ কোম্পানির আমল। নিতাই করজোরে বলিত, আগে সেসব জানি, বুঝিও সব, তবে শয়তানটা যে রাত দুপুরে জাগিয়ে তোলে। তর্ক পঞ্চানন নিতাইয়ের উত্তরে হাসিতেন মাত্র। এই নিতাই কিন্তু মনে মনে ছিল তর্ক পঞ্চাননের ভীষণ শত্রু। পলাশবাড়ি হইতে 4 ক্রোশ দূরে ছিল থানা। থানার দারোগা ছিলেন পূর্ববঙ্গের একজন নামকরা পুলিশ কর্মচারী। ডাকাতেরা তাহার দাপটে ভয়ে ভয়ে থাকিত। তিনি সদরে লিখিয়া প্রায় 50 জন সেপাই শান্ত্রী পুলিশ রাখিয়াছিলেন তার থানায়। তিনি প্রতিদিন একবার করিয়া ডাকাতদের ডাকিয়া আনিয়া শাসন করিতেন। ডাকাতেরা জানিত ইহার মূলে আছেন স্বয়ং তর্ক পঞ্চানন। মাঝে মাঝে দ্বারকা রামসদয় ভট্টাচার্য তর্ক পঞ্চানন মহাশয়ের বাড়িতে আসিতেন এবং সব বিষয়ে সন্ধান লইতেন। এজন্য ডাকাতেরা তর্ক পঞ্চাননকে বড় ভালো চক্ষে দেখিত না।
লোকে বলিত তর্ক পঞ্চাননের খরা খরা টাকা। ডাকাতেরা সুযোগ খুঁজিত কখন তর্ক পঞ্চানন বিদেশে শিষ্য বাড়িতে যান। নিতাই সর্দার বাইরের ডাকাতদের সে সংবাদ দিত, কিন্তু কোনোবারই সুযোগ পাওয়া যাইত না। তর্ক পঞ্চানন মহাশয়ও তাহা জানিতেন, এজন্য কোথাও যাইবার সময় সঙ্গে লইতেন 4 জন ছাত্র আর কানাই ও বলাই নামে 2 জন গোয়ালা মল্ল। কানাই ও বলাই ছিল বলিষ্ঠ জোয়ান মানুষ। লাঠি ধরিতে ও তরোয়াল খেলিতে তাহারা ছিল অদ্বিতীয়। 100 জন ডাকাত দস্যুকে ঠেকাইবার শক্তি ছিল তাহাদের। আর তর্ক পঞ্চানন মহাশয় নিজেও ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ। 50-এর উপর বয়স হইলেও তাহার ঋজু দেহ, সবল বাহু এবং দ্রুত গমনক্ষম পদযুগল, দিব্য গৌরকান্তি, চন্দন চর্চিত ললাট প্রভৃতি ও সতর্ক গতিবিধির জন্য কেহ তাহাকে আক্রমণ করিতে সাহসী হইত না। তিনি যে শুধু শাস্ত্র ব্যবসায় করিতেন তাহা নহে, লাঠি ধরিতে এবং তলোয়ার খেলিতেও ছিলেন দক্ষ। কিন্তু গোপনে গোপনে ডাকাত দল পরামর্শ করিয়াছিল মরি আর বাঁচি, একদিন তর্ক পঞ্চাননের বাড়িতে ডাকাতি করতেই হইবে। আশ্চর্যের বিষয়, সেই ষড়যন্ত্রের মূলে ছিল নিতাই সর্দার। সেবার তর্ক পঞ্চানন মহাশয় নবদ্বীপ গিয়াছেন। নিতাইয়ের বাড়িতে হইল ডাকাতদের বৈঠক। বৈঠকে স্থির হইল অমাবস্যার রাত্রিতে তর্ক পঞ্চাননের বাড়িতে হানা দিতে হইবে। ভিন গাঁয়ের ডাকাতেরাও সেই কথায় সায় দিল। শ্রাবণ মাস, মাঝে মাঝে বজ্র নিনাদ হইতেছে। অবিশ্রান্ত বৃষ্টি, ঝমঝম শব্দ, রাত্রিতে ঝড় বাদল হইতেছে। এমন সময় ডাকাতেরা পূর্ব পরামর্শ মতো তর্ক পঞ্চাননের বাড়ি ঘিরিয়া ফেলিল। ডাকাতেরা ঝড় বাদলের দিনে সুযোগ বুঝিয়া চুপি চুপি পা ফেলিয়া আসিলেও জলকাদার জন্য তাহাদের পায়ের ঝুপ ঝুপ শব্দ হইতেছিল। এদিকে পাকা ঘরের মধ্যে একখানা বড় তক্তপোষের ওপর তর্ক পঞ্চানন মহাশয় শুইয়া আছেন। মেঝেতে তাহার স্ত্রী জগদম্বা দেবী বসিয়া গল্প করিতেছেন। ডাকাতেরা জানিতে পারে নাই যে সেদিন সন্ধ্যার আগে তর্ক পঞ্চানন মহাশয় নবদ্বীপ হইতে বাড়ি ফিরিয়াছেন। কাজেই নিরাপদ মনে করিয়া সেই ভীষণ দুর্যোগের দিনে তাহারা ডাকাতি করিতে আসিয়াছিল। জগদম্বা বলিলেন, শুনছো, বাইরে মানুষ এসেছে। তর্ক পঞ্চানন উত্তর দিলেন, এ দুর্যোগে কি মানুষ বেরুতে পারে? ব্রাহ্মণী বলিলেন, ওই শোনো শব্দ। তর্ক পঞ্চানন বলিলেন, ও শব্দ তো গরুর পায়ে। গরুর তো 4 পা, তার পা ফেলার শব্দ আর মানুষের পা ফেলার শব্দ কি বুঝতে পারো না? এই কথা বলিয়া জগদম্বা দেবী একটা হাঁড়ি উপর করিয়া তাহার ভিতর ঘরের প্রদীপটি লুকিয়া রাখিলেন। জগদম্বা, উঠে বসো, লাঠি আর সরকিটা হাতে নাও। এইবার তর্ক পঞ্চানন মহাশয় বুঝিলেন যে ব্রাহ্মণীর অনুমান অসত্য নয়। তিনি একটা জানালার পাশে আসিয়া উহা একটু ফাঁক করিয়া দেখিলেন বাইরে অনেক লোক, সকলের হাতেই রকমারি হাতিয়ার। একবার বিদ্যুতের চমকানিতে দেখিতে পাইলেন তাহার প্রজা নিতাই বাগদি দস্যুদের অগ্রণী হইয়া পথ দেখাইতেছে। বিকট চেহারা ডাকাতদের, মাথার ঝাঁকড়া চুল বাহিয়া বৃষ্টির জল ছড়িয়া পড়িতেছে। সকলের হাতে লাঠি, সরকি কিংবা তরোয়াল। জগদম্বা দেখিতে পাইলেন জানালার নিচে একদল লোক শীত কাটিতেছে। ভিতর হইতে ঢালুভাবে ও পরিমাণে বৃহৎ, আর 2-4 খানি ইট খসাইলেই পথ পরিষ্কার হয়। জগদম্বা দেবী ভয়ে কাঁপিতে কাঁপিতে আসিয়া চুপি চুপি স্বামীকে বলিলেন,
একদিকে সিধেল চোর, আরেকদিকে ডাকাত, আর রক্ষে নেই। বলো তো কি করি? চুপ করো, দেখে নেব কেমন ডাকাত। এই বলিয়া তিনি শক্ত করিয়া মালকোচা মারিয়া কাপড় পরিলেন, পৈতেটা মালার মতো করিয়া গলায় দিলেন এবং ব্রাহ্মণীকে বলিলেন, দেখো ব্রাহ্মণী, ভয় নেই, তুমিও কাপড় কোমরে বেঁধে এসো। যেমন সিঁধেল চোরেরা ঘরে ঢুকতে চেষ্টা করবে, তেমনি এই পাঁঠা বলির খাঁড়া দিয়ে দেবে মায়ের নামে বলি। আমি সদর দরজায় আছি, জয় মা কালী। ব্রাহ্মণী বলিলেন, কানাই, বলাইকে কি করে খবর দিই বলো তো? তর্ক পঞ্চানন বলিলেন, দাঁড়াও, আমি দিচ্ছি। এদিকে ডাকাতেরা ৩-৪ জন আসিয়া সদর দরজায় হুড়মুড় করিয়া ধাক্কা দিতেছে। দরজা খোলো, না হলে কেউ প্রাণে বাঁচবে না। তর্ক পঞ্চানন ভিতর হইতে হুঙ্কার দিয়া বলিলেন, নিতাই, আজ তোরই একদিন কি আমারই একদিন। দাঁড়া, এক পা নড়বি না, আমি খুলে দিচ্ছি দরজা। এ তল্লাটে কে এমন ডাকাত আছে যে তর্ক পঞ্চাননের বাড়িতে ডাকাতি করে? দেখি তোদের কার কয়টা মাথা। নিতাই তো তর্ক পঞ্চাননের হুঙ্কার শুনিয়া অস্থির। উত্তর হইল একসঙ্গে ভীষণ হাড়ে রেড়ে শব্দে। একদল ডাকাত জয় মা কালী বলিয়া চেঁচাইয়া উঠিল। সেই চেঁচানিতে কানাই ও বলাই সর্দার এবং ছাত্রের দলও সজাগ হইয়া বাড়ির দিকে ছুটিয়া আসিল। সেকালে গ্রামের লোকেরা দস্যু ডাকাতদের হাত হইতে রক্ষা পাইবার জন্য লাঠি খেলিতে, তরোয়াল চালাইতে এবং সর্বপ্রকার হাতিয়ার ধরিতে জানিত। নতুবা সেকালে গ্রামে বাস করা কঠিন ছিল। একদিকে কানাই বলাই, আর একদিকে ডাকাতদের দল। বৃষ্টির ও ঝড়ের বেগ তখন অনেকটা কমিয়াছে, রাত্রিও প্রায় শেষ হইয়াছে। দুরুম দুরুম রবে আরম্ভ হইল দালানের দরজার ধাক্কা। নিতাই বাগদি চিৎকার করিয়া কহিল, ঠাকুর, এবার তোমার মাথা নিয়ে তবে ছাড়বো, দেখি কে তোমায় বাঁচায়। বেঈমান, তোর এত বড় সাহস, এত বড় নিমক হারাম তুই! এই বলিয়া তর্ক পঞ্চানন মহাশয় নিজের দরজা খুলিয়া বাহির হইলেন এবং উঠোনে নামিয়াই বাঘের মতো ঝাঁপাইয়া পড়িলেন নিতাইয়ের উপর। নিতাইয়ের মাথার ঝাঁকড়া চুল ধরিয়া এমন টান দিলেন এবং দমাদম করিয়া তাহার বুকে অনবরত এমনভাবে লাঠির আঘাত করিতে লাগিলেন যে নিতাই প্রথমটায় একেবারে অচেতন হইয়া পড়িল। পরে অবস্থা বুঝিতে পারিয়া তর্ক পঞ্চাননকে জড়াইয়া ধরিল। দুইজনে আরম্ভ হইল লাঠালাঠি, জাপটা জাপটি। ওদিকে কানাই ও বলাই লাফ দিয়া আসিল উঠোনের উপর। ছাত্রদের ও কানাই বলাইয়ের অদ্ভুত পরাক্রমে ডাকাতেরা প্রমাদ গুনিল। বলাই ও কানাইয়ের লাঠির ঘায়ে কোনো ডাকাতের পা ভাঙিল, কাহারও হাত ভাঙিল, কেহ পালাইয়া গেল। চারিদিকে ডাকাতদের এবং কানাই বলাই ও শিষ্যদের চিৎকারে হৈ হৈ কাণ্ড বাঁধিয়া গেল। এদিকে অসাধারণ শক্তিশালী তর্ক পঞ্চাননের আক্রমণে নিতাই বারবার করুকণ্ঠে বলিতেছিল, ঠাকুর মশাই, ছেড়ে দিন, আর ডাকাতি করবো না। ইতিমধ্যে কানাই ঠাকুর মশাইয়ের সাহায্যের জন্য ছুটিয়া আসিয়াছে। ওদিকে নিতাইয়ের দল নিতাইকে তর্ক পঞ্চাননের কবল হইতে ছাড়াইবার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু কানাই ও শিষ্যদের আক্রমণে তাহারা যে যেদিকে পারে পালাইতে আরম্ভ করিল। অন্যদিকে জগদম্বা ঠাকুরন যেমনি একটা চোর সিঁধের ভিতর দিয়া পা বাড়াইল, অমনি খড়গ দিয়া দিলেন এক কোপ। তাহার অবস্থা দেখিয়া অন্য চোরেরা তাহাকে ফেলিয়া ভয়ে ভয়ে ছুটিয়া পালাইল। বাহিরের গোলমাল শুনিয়া জগদম্বা দেবী প্রাঙ্গণে আসিয়া দেখিলেন তর্ক পঞ্চাননকে ডাকাতেরা আক্রমণ করিয়াছে। তখন তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না। খাড়া হাতে করিয়া উন্মাদিনীর মতো ছুটিয়া আসিলেন এবং ডাকাতদের যাহাকে পাইলেন তাহাকেই আঘাত করিতে লাগিলেন। সেই শক্তিশালিনী নারীকে আলুলায়িত কেশে ও বিশস্ত্র বেশে দেখাইতেছিল রণরঙ্গিনী কালিকার মতো। পরস্পর জাপটা জাপটি ও আঘাতের পর আঘাতে নিতাই ও তর্ক পঞ্চানন উভয় অচৈতন্য প্রায় হইয়া পড়িয়াছিল। প্রভাত হইলে গ্রামের লোকেরা দেখিল কয়েকজন ডাকাত ধরাশায়ী হইয়া পড়িয়া আছে।
বাড়ির চারিদিকে রক্তে রঞ্জিত। বাড়ির ভিতরে একটা পা কাটা চোর পড়িয়া আছে। সকলে মিলিয়া তর্ক পঞ্চানন মহাশয়কে ধরাধরি করিয়া ঘরে লইয়া গেল এবং তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিল। তাহারা নিতাই ও অন্যান্য ডাকাতদের শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের ঘরে রাখিয়া দিল। থানায় খবর দিলে রামসদয় দারোগা সদল বলে তর্ক পঞ্চাননের বাড়ি আসিলেন। দারোগাবাবু সব দেখিয়া শুনিয়া ডাকাতদের চালান দিলেন। তর্ক পঞ্চানন মহাশয় তখন অনেকটা সুস্থ হইয়াছিলেন। দারোগাবাবু তাহার মুখে সব কথা শুনিয়া কহিলেন, তর্ক পঞ্চানন মহাশয়, আপনি শুধু পণ্ডিতই নন, রণপণ্ডিত বটে। ধন্য আপনি। বিচারে চোর ও ডাকাতদের গুরুতর দণ্ড হইল। সেকালে সেই অঞ্চলের লোকের মুখে মুখে শোনা যাইত তর্ক পঞ্চাননের ডাকাত ধরার এই সত্য কাহিনী। এই ঘটনার পর ওই গ্রামে আর ডাকাতি হয় নাই। শেষ হলো আজকের প্রথম গল্প, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা তর্ক পঞ্চাননের ডাকাত ধরা। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় পরিবেশন, যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা ডাকাতের গল্প, ডাকাত বাবা। হুগলি জেলার ডুমুরদহ গ্রামের পাশে একটি খাল আছে। প্রায় 100 বছর আগে খালটি যেমন ছিল প্রশস্ত, তেমনি উহাতে ছিল গভীর জল। এই খাল দিয়া সেকালে বড় বড় মহাজনী নৌকা ও বজরা চলাফেরা করিত। আর সে সময় ডাকাত দল রাত্রি হইলেই ও পথে ডাকাতি করিতে বাহির হইত। গঙ্গার বুক দিয়া ও ওই খালের পথে যাত্রীদের যাতায়াত ছিল বিপজ্জনক। প্রায় ডাকাতি হইত। খালটির নাম ছিল কামারডেঙ্গির খাল। ডুমুরদহ হইতে এই খালের পাড়ে পাড়ে যেসব গ্রাম আছে, সে সময় ওই দিকে কি জলপথে কি স্থলপথে নির্বিঘ্নে যাতায়াতের অত্যন্ত ব্যাঘাত ছিল। পুজোর সময় দুরাত্মা ডাকাতদের নিষ্ঠুরতা বাড়িয়া যাইত। প্রতিদিন নানা স্থানে শত শত নরহত্যা হইত। খাল ও গঙ্গার স্রোতে রক্ত জবার মতো রক্তের ধারা বহিত। এসব ডাকাত দলের যে শুধু নিম্ন শ্রেণীর মুসলমান, পশ্চিম দেশীয় লোক, কৈবর্ত ও বাগদিরায় ছিল তাহা নয়, ভদ্রলোকও থাকিতেন। ভাগীরথী তীরের হুগলি জেলার গুপ্তিপাড়া, ডুমুরদহ এবং শান্তিপুর অঞ্চলেই বেশি ডাকাতি হইত। এমনকি জমিদারেরা ও ভদ্র সমাজে পদস্থ অর্থাৎ বাবু ভদ্রলোকেরাও ডাকাত দলের সর্দার ছিলেন এবং ডাকাতদের সহিত অত্যাচারে যোগ দিতেন। রাত্রিতে কেউ ওইসব স্থান দিয়া, বিশেষভাবে শান্তিপুরের ধার দিয়া যাইতে সাহস করিত না। শান্তিপুরের বিখ্যাত ডাকাত ছিলেন দেবী ঘোষ ও নবীন ঘোষ। ইহারা ভদ্র সন্তান, ধনী, কিন্তু দুই ভাই ছিলেন বিখ্যাত দস্যু। বাহিরে দুই ভাইয়ের ভদ্র ব্যবহার, শিষ্টাচার, আদর আপ্যায়ন, অতিথি সেবা ও ঠাকুর শোভা দেখিয়া লোকে মনেও করিতে পারত না তাহারা নিষ্ঠুর, বর্বর ও অত্যাচারী ভীষণ দস্যু। দেবী ঘোষ ও নবীন ঘোষ দুজনেই ছিলেন দীর্ঘকায়, বলিষ্ঠ এবং ঘোর কৃষ্ণবর্ণ কুৎসিত পুরুষ। দুজনেরই মাথায় সেকালের রীতি অনুযায়ী ছিল এক রাশ ঝাঁকড়া চুল, গলায় সোনার মাদুলি, দুই বাহুতে সোনার বাজু, হাতে সোনার বালা। সাজসজ্জাও ছিল সেকালের সম্ভ্রান্ত বিলাসী বাবুদের মতো।
দুই ভাইয়ের অত্যাচারে ওই অঞ্চলের অর্থাৎ ভাগীরথীর দুই পাড়ের অধিবাসীরা সর্বদা সন্ত্রস্ত থাকিত। এই যে কামারডেঙ্গির খালের কথা বলিয়াছি, সেই খাল দিয়া সেবার কোনো এক জমিদারির ডাকাতি করিবার জন্য দুই ভাই চলিয়াছেন। প্রকাণ্ড বজরা সুসজ্জিত, দূর হইতে দেখিলেই লোকে চিনিতে পারিত দেবী ঘোষের দল কাহারও সর্বনাশ করিতে চলিয়াছে। বজরার অগ্রে ও পশ্চাতে থাকিত ছিপ নৌকা। সঙ্গী ডাকাতেরা হু হু রবে ছিপ চালাইত। বজরা কামারডিঙির কাছে ভিড়ান হইল। ছিপ নৌকা খাল দিয়া চলিয়া গেল। ডাকাতি শেষে লুণ্ঠিত দ্রব্যাদি বজরায় উঠিবে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। বাঁশবনের আড়াল দিয়া আকাশে চাঁদ উঠিয়াছে। দুই ভাই বজরার ছাতে বসিয়া চারিদিক লক্ষ্য করিতেছেন। অদূরে খালের মুখে ও কলনাডিনী গঙ্গায় জোয়ারের জল উচ্ছ্বসিত বেগে বহিয়া চলিয়াছে। খাল ও গঙ্গার সংযোগস্থলের কাছে একটি বাঁধানো ঘাট। ঘাটের উপর ভাঙা একটা মন্দির। তাহার সম্মুখে বিরাট এক বট গাছ। বটের জট মাটিতে নামিয়া চারিদিকটা ঘোরালো করিয়া ফেলিয়াছে। দেবী ঘোষ বজরার হাত হইতে দেখিতে পাইলেন একটি 16-17 বছরের মেয়ে বটের ছায়ায় ঘাটে বসিয়া কাঁদিতেছে। বজরা হইতে ঘাট কাছাকাছি, বেশ স্পষ্ট সব দেখা যাইতেছে। দেবী ঘোষের কেমন কৌতূহল হইল। তিনি পাড়ে নামিলেন এবং ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, কে গা তুমি এখানে বসে কাঁদছ? কি হয়েছে বলো তো? কোনো ভয় নেই, বলো। মেয়েটি মুখ তুলিয়া চাহিতেই দেবী ঘোষ তাহাকে দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইলেন। দেখিলেন মেয়েটি পরমা সুন্দরী, রূপ যেন উছলাইয়া পড়িতেছে। সরলতা মাখানো লাবণ্যময়ী এই কিশোরীর মুখ দেখিয়া দস্যু দেবী ঘোষের মনও যেন গলিয়া গেল। স্বাভাবিক কর্কশ্বর একটু মোলায়েম করিয়া বলিলেন, তোমার কি কোনো বিপদ হয়েছে? বলো বলো, কোনো ভয় নেই, বলো। কিশোরী সহসা দেবী ঘোষের পায়ের তলায় লুটিয়া পড়িয়া বলিল, বাবা, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান বাবা। কথা বলিতে বলিতে সে কাঁদিতে লাগল। দেবী ঘোষ বলিলেন, তোমার কোনো ভয় নেই, এসো। এই যে আমার বজরা, বজরায় চলো। আমি শুনবো তোমার সব কথা। চলো আমার সঙ্গে, কেঁদো না। কিশোরী সচকিতভাবে ভয়ে ও বিস্ময়ে দেবী ঘোষের সঙ্গে সঙ্গে বজরায় আসিল। দেবীবাবু বলিলেন, এবার তুমি বলো তোমার বিপদের কথা। মেয়েটির নাম সুলোচনা। সুলোচনা বলিতে লাগিল, বাবা, পাশের গায়ে আমার মামার বাড়ি। আমি কুলিনের মেয়ে। আমার বাবাও নেই, মাও নেই। মামা মামি আমাকে মানুষ করেছেন। মামা আমাকে 80 বছরের এক বুড়ো কুলিনের সাথে বিয়ে দিতে চান এবং আজই বিয়ে দেবেন স্থির করেছেন। তাই তাই আমি পালিয়ে এসেছি। এতক্ষণে বোধহয় আমাকে খোঁজার জন্য চারিদিকে লোকও বেরিয়েছে। নবীন ও দেবী হুঙ্কার দিয়া উঠিলেন, বটে। তারপর বলো। সেই বামুনের 4টি বিয়ে। আমাকে কুলিনের হাতে বিয়ে না দিলে জাত যাবে, এজন্য মামা তাকে পালকি করে নিয়ে এসেছেন। আমার মায়ের যা কিছু গয়নাগাটি টাকা কড়ি ছিল সে সব বেচে বুড়োর হাতে অনেক টাকা গুনে দিয়েছেন। সে প্রায় 2-3 হাজার টাকা হবে। এই বুড়োর সঙ্গে বিয়ে হওয়ার যে আমার মরাই ভালো, তাই গঙ্গার জলে ডুবে মরতে এসেছিলাম।
হুঁ বলিয়া আবার দুই ভাই হুঙ্কার দিলেন। তারপর মেয়েটি একটু সলাজ হাসি হাসিয়া বলিল। বাবা, দেবী বলিলেন, বলো, বাপের কাছে মেয়ের কি লজ্জা করা উচিত? বলো, সব বলো। মামার বাড়ি হতে 2 ক্রোশ দূরে বলরাম মুকুজ্জের বাড়ি। মুকুজ্জে মহাশয়ের ছোট ছেলে কলকাতায় কলেজে পড়ে। সে মামার দুঃসম্পর্কের ভাই হয়। 20-22 বছর বয়স হবে। প্রায়ই আমাদের এখানে আসে। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। তার বাবা আর আমার মামা এই কথা জানতে পেরে আমার বিয়ে তাড়াতাড়ি দেওয়ার জন্য এই বুড়ো বামুনকে নিয়ে এসেছে। দেবী ঘোষ কহিলেন, বলো তো মা, ছেলেটি কোথায়, কোন গ্রামে আছে? জানো সে গ্রাম? হ্যাঁ বাবা, জানি। ওই খালের পাড়ি 2 ক্রোশ দূর হবে। গ্রামের নাম চৌগাছা। সে ছেলে তোমায় বিয়ে করতে কোনো অমত করবে না তো? সুলোচনা মাথা নিচু করিয়া বলিল। না বাবা। দেবী ঘোষ সহর্ষে বলিলেন, উত্তম, নবীন, বাঁশি বাজাও। নবীন বাঁশি বাজাইলেন। বাঁশি বাজাইবা মাত্র একখানি ছিপ নৌকা তাড়াতাড়ি বজ্রার গায়ে আসিয়া লাগিল। ছিপ হইতে একটি বলিষ্ঠ যুবক বজ্রাতে উঠিয়া করজোড়ে দাঁড়াইল। কি আজ্ঞা? দেবী ঘোষ কহিলেন, দেখো ব্রজনাথ, তুমি চৌগাছা গাঁয়ে যাবে। সে গাঁয়ে খালের পাড়ে বলরাম মুখুজ্জের বাড়ি। তারই ছোট ছেলে কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি ধরে নিয়ে আসবে। পারবে? পারবো, কেন পারবো না কর্তা? কোনো অত্যাচার করবে না। না কর্তা। দেবী ঘোষ সুলোচনার দিকে চাহিয়া কহিলেন, মা, তুমি লেখাপড়া জানো? লিখতে পারবে চিঠি? হ্যাঁ বাবা। তবে কৃষ্ণচন্দ্রকে তোমার সব কথা লিখে জানাও। সে যেন এক্ষুনি আমার লোকের সঙ্গে চলে আসে। কোনো ভয় নেই। আচ্ছা, তার বাবা এখন কোথায় বলতে পারো? তিনি আমার মামার বাড়ি এসেছেন। ঘটকালি করে বুড়োর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন কিনা? নবীন ঘোষ কহিলেন, বেশ, পত্র লেখো। সুলোচনা পত্র লিখিয়া সব কথা কৃষ্ণচন্দ্রকে জানাইয়া দিল। এইবার দেবী ঘোষ কর্কশ কণ্ঠে কহিলেন, দেখো মা, পুরুষেরা অনেক সময় মিথ্যে কথা বলে মেয়েদের ভুলায়। দেখো, শেষটায় যদিও গড়রাজি হয়। সঙ্গে সঙ্গে মেয়েটার প্রতি এক সুতীক্ষ্ণ কটাক্ষ করিলেন। সুলোচনা নির্ভীকভাবে কহিল, বাবা, আপনার মেয়ে মিথ্যে কথা জানে না। উনি সত্যবাদী। পিছপা হবেন না বাবা। দেবী ঘোষ কর্কশ কণ্ঠে বলিলেন, যদি না আসে তবে তাকে জোর করে ধরে আনবো। সুলোচনা মৃদু হাসিয়া কহিল, তাই আনবেন। ব্রজনাথ, তুমি আর দেরি করো না, যাও, সাবধানে কাজ করে আসবে। যদি আসতে না চায়, বাধা দেয়, কোনো মিথ্যা অজুহাত দেখায়, তবে তাকে জোর করে ধরে আনবে। এই কথা বলিবার পর দুই ভাই দেবী ঘোষ ও নবীন ঘোষ হাহা করিয়া হাসিয়া উঠিলেন। সে কি বিকট হাসি! সে হাসিতে সুলোচনার বুক দূর দূর করিয়া কাঁপিয়া উঠিল। দেবী বলিলেন, দেখো মেয়ে, আজ রাত্রেই তোমার বিয়ে দেব। বর আসুক। সুলোচনা হাসিল। ইহাদের ব্যবহারে সুলোচনা বুঝিতে পারে নাই যে সে শান্তিপুরের বিখ্যাত ডাকাত দেবী ঘোষ ও নবীন ঘোষের বজরায় আসিয়াছে। সরলা কিশোরী মুক্তির আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে কেমন করিয়া সে মামার বাড়ি হইতে কোন সুযোগে পালাইয়া আসিয়াছে সব কথা বলিল। দেবী ঘোষ পরম স্নেহের সহিত বলিলেন, ধন্যী মেয়ে তুমি, এমন সাহসী চাই। সাব্বাস। দেখিতে দেখিতে বজ্রনাথের ছিপ আসিয়া আবার বজ্রার পাশে ভিড়িল। সঙ্গে উঠিল 20 বৎসরের একটি দীর্ঘকায় সুন্দর গৌরকান্তি যুবক। সেই শুভ্রকান্তি যুবকের পৈতাটি
ফুলের মালার মতো শোভা পাইতেছিল। সে সুলোচনার পত্র পড়িয়া সব অবস্থা জানিয়া এক কাপড়ে চলিয়া আসিয়াছিল। যুবক নৌকায় উঠিলে পর দেবী ও নবীন দুজনেই সুমিষ্ট কণ্ঠে বলিলেন, এসো বাবাজি। এসো এসো, উঠে এসো। কৃষ্ণচন্দ্র নৌকায় উঠিয়া দেখিতে পাইল সুলোচনা ঘোমটা দিয়া বজ্রার একটি ঘরে চুপচাপ বসিয়া আছে। দুজনেই দুজনকে দেখিয়া হাসিয়া ফেলিল। কৃষ্ণচন্দ্র নির্ভয় হইল। দেবী ঘোষ হুকুম দিলেন, বজরা শান্তিপুরের দিকে চালাও। আগে হুজুর। তখন বজরা শান্তিপুরের দিকে চলিল। ডাকাত দুই ভাই এইবার দুইজনের কাছে হইতে সব কথা শুনিয়া লইলেন এবং জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মা, আজ রাত্রে কোন সময় তোমার বিয়ের লগ্ন ছিল? আগে শেষ রাত্রিতে। উত্তম। ব্রজনাথ, কি কথা? তুমি তোমার ছিপ খুব তাড়াতাড়ি চালিয়ে শান্তিপুরে যাও। সেখানে গিয়ে বামুন, পুরুত, বাজনাদার, যৌতুকের জিনিসপত্র, অলংকার সব ঠিক করবে, আর আশেপাশের ছোট বড় সকলকে নিমন্ত্রণ করবে। খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। টাকার ভাবনা করো না, আমাদের নাম করো। ব্রজনাথ তৎক্ষণাৎ যে আজ্ঞা বলিয়া তাহার ছিপ নৌকা লইয়া রওনা হইয়া গেল। সেদিন শেষ রাত্রিতে দেবী ঘোষ ও নবীন ঘোষের বাড়িতে নহবত বাজিল। সানাইয়ের সুরে সমস্ত বাড়ি ও পল্লী হইল উৎসব মুখর। লোকজনের হৈ হৈ রব। ভুরি ভোজনে সকলে তৃপ্ত হইয়া গেল। মুখে মুখে ধন্য ধন্য রব। একে অন্যকে জিজ্ঞাসা করিতে লাগিল, কার বিয়ে হলো ভাই? দেবী ঘোষের মেয়ের। দেবী ঘোষের মেয়ে? আগে তো জানতুম না। সবিনয়ে বলিল সকলে। দেবী ঘোষের মেয়ে? কি বলছো? কিন্তু ভয়ে ভয়ে কেউই আর কোনো কথা বলিল না। সকলেই এক বাক্যে বলিল, যেমন কন্যা তেমনি বর, যেন লক্ষ্মী নারায়ণ। পরদিন দেবী ও নবীন মহা উৎসাহের সহিত বরকনেকে বিদায় করিলেন। জমিদারের মেয়ের মতো বিবিধ সাজসজ্জা ও যৌতুক সংগ্রামীতে দুইখানি বড় নৌকা ভরিয়া গিয়াছিল। সঙ্গে লোক গেল, পাছে গ্রামের লোকজন ইহাদের অবহেলা করে। বরকনের বিদায়ের সময় সত্য সত্যই অশ্রু সজল নয়নে দেবী সুলোচনাকে বুকে টানিয়া লইয়া পরম স্নেহ ভরে বলিলেন, জানিস আমি কে? সুলোচনা সুমিষ্ট কণ্ঠে বলিল, আমার বাবা, তাই মনে রাখবো। দেবী কৃষ্ণচন্দ্রকে বলিলেন, বাবা, তোমাদের বিয়ে দিয়ে পরম শান্তি পেলাম। ঈশ্বর তোমাদের সুখী করুন। জানো আমি কে? আমাদের দুই ভাইয়ের পরিচয় জানো? কৃষ্ণচন্দ্র বলিল, জানি, আপনি সুলোচনার বাবা। এই তো আপনার পরিচয়। পারলে না। আমরা দুই ভাই শান্তিপুরের দেবী ঘোষ আর নবীন ঘোষ। এবার বুঝলে? সহসা বজ্রপাত হইলে যেমন মানুষ স্তম্ভিত হয়, তেমনি কৃষ্ণচন্দ্র প্রথমটায় চমকিয়া উঠিয়াছিল। পরে নির্ভীক কণ্ঠে সুলোচনাকে কহিল, এসো এদিকে। সুলোচনা পাশে আসিলে দুইজন নত হইয়া দেবী ঘোষকে ও নবীনকে প্রণাম করিতে লাগিল। তাহারা দুই ভাই পিছিয়া গেলেন, বলিলেন, এ কি, তোমরা বামুন? এই তো পুরস্কার পেলাম। সুলোচনা কহিল, কে বলল আপনারা ডাকাত? আপনারা দেবতা।
দেবতার কি জাত বিচার আছে বাবা? কৃষ্ণচন্দ্র কহিল, আমরা কিন্তু বাবা ও কাকার সঙ্গে আবার দেখা করতে আসব, মায়েদেরও দেখে যাব, কেমন? দেবী কাঁদিতে কাঁদিতে বলিলেন, ওরে হাসবি হাসবি, তোদের দেখলে আমাদের প্রাণ জুড়াবে। হাসিস, আমরা ভালো হব। বলরাম মুখুজ্জে বড়বধূকে পরম সমাদরে গৃহে বরণ করিয়া লইলেন। তাহার কারণ বোধ হয় যৌতুক অলঙ্কারের পরিমাণটা, এবং ঘটনাটাও যে একটু বিচিত্র রকমের, তাহা চতুর ব্রাহ্মণ বিলক্ষণ বুঝিয়াছিলেন। দেবী ঘোষ ও নবীন ঘোষ ইহার পরে দস্যুবৃত্তি একেবারে ছাড়িয়া দিয়াছিলেন। সেকালের সংবাদ প্রভাকর পত্রে ও গভর্নমেন্টের রিপোর্টে শান্তিপুরের দেবী ঘোষ ও নবীন ঘোষের নাম আছে। কথিত আছে 1859 খ্রিস্টাব্দে দেবী ও নবীন ডাকাতি দমন বিভাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর রায়ের হাতে ধরা পড়িয়াছিলেন। আজকের উক্ত ঘটনাটি সত্য। নমস্কার, শেষ হলো আমাদের আজকের পরিবেশন যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা দুটো ডাকাতের গল্প। কেমন লাগলো আমাদের নতুন প্রয়াস বেড টাইম অডিও স্টোরিজ ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আজকের মতো শুভরাত্রি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।